আসসালামু আলাইকুম। বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থান রয়েছে, সেই ভৌগোলিক অবস্থান কিন্তু বিশ্ব পরিমণ্ডলে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এবং এই তাৎপর্যপূর্ণ অবস্থানের কারণে কিন্তু বাংলাদেশকে নিয়ে বর্তমানে আমরা আন্তর্জাতিক যে ভূ-রাজনীতি রয়েছে, সেই ভূ-রাজনীতি কিন্তু ব্যাপকভাবে লক্ষ্য করছি। প্রকৃতপক্ষে আমেরিকা বর্তমানে সম্পূর্ণ পৃথিবী শাসন করার ভার তাদের কাঁধে তুলে নিয়েছে এবং এক কথায় যেটি লক্ষ্য করা যাচ্ছে সেটি হচ্ছে গোটা পৃথিবীর রাজনৈতিক কর্তা হিসেবে যদি কাউকে ধরে নেওয়া হয় তাহলে আমেরিকাকে ১ নম্বরে রাখতে হবে। এবং আমেরিকা প্রকৃতপক্ষে বাংলাদেশের এই যে ভূ-রাজনৈতিক অবস্থান রয়েছে বা বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থান রয়েছে সেটির উপর খুবই গুরুত্ব সহকারে লক্ষ্য রেখেছে। অতীত থেকে বর্তমান পর্যন্ত বাংলাদেশের উপর তাদের একটি লক্ষ্য ছিল। যেই লক্ষ্য সাধারণত বাংলাদেশের যে একমাত্র প্রবাল দ্বীপ রয়েছে সেন্ট মার্টিন, সেই সেন্ট মার্টিনকে ঘিরে। পৃথিবীতে আমেরিকার শাসন কার্য পরিচালনা করার জন্য বা আমেরিকার সুবিধার্থে বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু আমেরিকার বিভিন্ন ধরনের ঘাঁটি রয়েছে। কোথাও রয়েছে বিমান ঘাঁটি, কোথাও রয়েছে নৌঘাঁটি। এবং সেখান থেকে গোটা পৃথিবী শাসন করার জন্য আমেরিকা সেসব ঘাঁটিসমূহ পরিচালনা করে থাকে। এছাড়াও আমেরিকার যারা শত্রুপক্ষ রয়েছে বা এই পৃথিবীতে যারা শাসনকার্য পরিচালনা করছে তাদের মধ্যে আমেরিকার যারা শত্রুপক্ষ রয়েছে, সেই শত্রুপক্ষরা যাতে সহজে আমেরিকার এই আধিপত্য কেড়ে নিতে না পারে বা তাদেরকে বিধ্বংস করার যে একটি প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে কিন্তু কাজে লাগানোর জন্য এইসব নৌঘাঁটি বা বিমান ঘাঁটি সাধারণত বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চলে আমেরিকা প্রতিস্থাপন করে এসেছে। এবং সেই লক্ষ্যে বাংলাদেশেও কিন্তু এরকম একটি ঘাঁটি প্রতিস্থাপন করার গুঞ্জন বা রটনা কিন্তু আমরা শুনে এসেছি। যার ফলশ্রুতিতে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি থেকে শুরু করে এই যে গোটা দক্ষিণ এশিয়ার যে একটি ভূ-রাজনৈতিক মানচিত্র রয়েছে, সেই ভূ-রাজনৈতিক মানচিত্রর মধ্যে কিন্তু নানা ধরনের অভ্যন্তরীণ পরিবর্তন, রদবদল আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি। এখানে ভারত এবং আমেরিকা তাদের যে মিত্রশক্তি রয়েছে, সেই মিত্রশক্তির প্রয়োগ করে এই যে দক্ষিণ এশিয়ার মধ্যে একটি আধিপত্য বিস্তার করার রাজনীতি, সেই রাজনীতি কিন্তু তারা ক্রমশ চালিয়ে যাচ্ছে। তবে এই যে ভূ-রাজনীতি রয়েছে বা এই যে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান রয়েছে, সেই ভৌগোলিক অবস্থানকে কেন্দ্র করে চীন যেমন বসেনি, ঠিক একইভাবে চীনের সাথে পাকিস্তানও কিন্তু একাত্মতা প্রকাশ করে সেই ভূ-রাজনৈতিক যে কৌশল রয়েছে, সেই কৌশল অর্জন করার জন্য বা নিজের হাতে নেয়ার জন্য অনেকটাই পাগলপ্রায় হয়ে রয়েছে। যার ফলশ্রুতিতে এখানে চীন, পাকিস্তান এবং মিয়ানমার যেটি রয়েছে বাংলাদেশের পার্শ্ববর্তী আরেকটি দেশ, সেই মিয়ানমারকেও কিন্তু তাদের লক্ষ্যবস্তু বানিয়ে রেখেছে। এবং আমেরিকা, ভারত প্রকৃতপক্ষে সরাসরি মিয়ানমারের বিপক্ষে না গেলেও এখানে কিন্তু এক ধরনের জটিলতা সৃষ্টি করে রেখেছে। যেটা আমরা লক্ষ্য করেছি আরাকান আর্মি, রোহিঙ্গা ইস্যু এবং মিয়ানমারের অভ্যন্তরীণ যে রাষ্ট্রীয় কাঠামো রয়েছে, সেই রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে বিভিন্ন ধরনের জটিলতা। সেখানে কিন্তু এখনো খুব একটা যে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজমান রয়েছে তা কিন্তু নয়। তবে এই পরিস্থিতিকে কারা প্রকৃতপক্ষে বিভিন্নভাবে জটিল করার চেষ্টা করছে? আমরা বাংলাদেশের প্রেক্ষাপট যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই যে জাতিসংঘ প্রকৃতপক্ষে বাংলাদেশের যে পূর্বের সরকার ছিল, অর্থাৎ শেখ হাসিনার সরকার বা বাংলাদেশ আওয়ামী লীগ যে রাজনৈতিক দল রয়েছে, সেই আওয়ামী লীগ রাজনৈতিক দলের যে সরকার ব্যবস্থা ছিল, সেটির বিপক্ষে কিন্তু এক ধরনের স্টেটমেন্ট জারি করেছে। এবং সেখানে আমরা দেখেছি বিভিন্ন ধরনের কথাবার্তা কিন্তু জাতিসংঘ উপস্থাপন করেছে এবং শেখ হাসিনা যিনি তখনকার প্রধানমন্ত্রী হিসাবে বাংলাদেশের শাসন কার্যে ব্যস্ত ছিলেন, তিনিও কিন্তু নানাভাবে বিভিন্ন ধরনের সংবাদ মাধ্যম কিংবা গণমাধ্যমকে এই সেন্ট মার্টিন এবং বাংলাদেশের ভৌগোলিক তাৎপর্য নিয়ে নানা ধরনের বক্তব্য প্রচার করেছেন। তাহলে প্রকৃতপক্ষে শেখ হাসিনার পতনের জন্য কি জাতিসংঘ কোনোভাবে দায়ী রয়েছে কিনা? এবং এই বিষয়ে নানা ধরনের আলোচনা সমালোচনা কিন্তু ইতিমধ্যে বিভিন্নভাবে শুরু হয়েছে। এবং হঠাৎ করে এই ধরনের আলোচনা সমালোচনা শুরু হওয়ার পেছনে আসলে কি কারণ রয়েছে? বাংলাদেশে জাতিসংঘের যে মহাসচিব রয়েছেন, তিনি কিন্তু ভ্রমণ করছেন।
এবং সেই সফরে উনার ১ম যে কাজ সেটি হচ্ছে রোহিঙ্গা ইস্যু নিয়ে তৎপরতা। এবং উনার সফরের ১ম দিনই কিন্তু উনি বাংলাদেশে যারা রোহিঙ্গা শরণার্থী হিসাবে অবস্থান করছে তাদের সাথে দেখা করেছেন এবং তাদের সাথে ইফতারও কিন্তু করেছেন। একইভাবে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাও কিন্তু সেখানে বিভিন্নভাবে উপস্থিত ছিলেন। সাধারণত ৩ দিনের একটি সফরসূচি জাতিসংঘের মহাসচিবের বাংলাদেশে রয়েছে। এখানে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হচ্ছে রোহিঙ্গা ইস্যু এবং পরবর্তীতে যেটি রয়েছে সেটি হচ্ছে বাংলাদেশের অবাধ ও সুষ্ঠু একটি নির্বাচন। এই যে জাতিসংঘের মহাসচিবের বাংলাদেশে আসা, এটি কি আবার আরেক পক্ষ বিভিন্নভাবে কিন্তু ডোনাল্ড ট্রাম্প কর্তৃক বাংলাদেশের অবস্থার বা প্রেক্ষাপট পরিবর্তনের জন্য পাঠানো একজন দূত হিসাবে দেখছেন। এবং এক পক্ষের বিচার বিশ্লেষণে এখানে দাঁড়িয়েছে যে মিয়ানমার এবং বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ প্রকৃতপক্ষে আমেরিকা ১ম এ যেভাবে চেয়েছিল এবং শেখ হাসিনা সেটি দিতে অনেকটাই নারাজ ছিলেন বা শেখ হাসিনা সেটি দিতে চাননি। যার ফলশ্রুতিতে কেউ মনে করছেন বা বিশ্লেষকরা ধারণা করে নিচ্ছেন তৎকালীন যে আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন জো বাইডেন, সেই জো বাইডেন প্রশাসন কর্তৃক কিন্তু শেখ হাসিনার পতন হয়েছে। এবং অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান উপদেষ্টা উনার সাথে কিন্তু হিলারি ক্লিনটন সহ যিনি সাবেক প্রেসিডেন্ট ছিলেন আমেরিকার, উনার সাথে বেশ একটি ভালো সুসম্পর্ক রয়েছে বলে বিশ্লেষকরা নানাভাবে অভিমত দিয়েছেন এবং বিভিন্ন গণমাধ্যমে কিন্তু এটি প্রচারিত হয়েছে। তবে এখন ডোনাল্ড ট্রাম্পের সাথে ভারত যে সরকার রয়েছে বা ভারতের যিনি প্রধানমন্ত্রী রয়েছেন নরেন্দ্র মোদী, উনার কিন্তু এক বিশেষ সখ্যতা রয়েছে এবং আমরা বিগত দিনে ডোনাল্ড ট্রাম্প শাসন কার্যে আসার পর থেকে বিভিন্ন ধরনের চড়াও-উতরাও লক্ষ্য করেছি। দক্ষিণ এশিয়া এবং ভারতকে কেন্দ্র করে ডোনাল্ড ট্রাম্প যে নীতিগুলো বাস্তবায়ন করার চেষ্টা করছেন বা বিভিন্ন ধরনের পরিবর্তন উনি করেছেন, সেগুলো কিন্তু প্রকৃতপক্ষে এই বিষয়টিকে স্পষ্ট করে প্রমাণ করে যে ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট বা আমেরিকার যারা শাসন কাজে বর্তমানে ব্যস্ত রয়েছেন, তারা কিন্তু মোদী সরকারের প্রতি বা ভারত কেন্দ্রিক তাদের যে দক্ষিণ এশিয়া নিয়ন্ত্রণ করার একটি প্রভাব রয়েছে সেটি কিন্তু অনেকেই ধারণা করছেন। এবং এই ধারণার পরিপ্রেক্ষিতে বলা যাচ্ছে যে দক্ষিণ এশিয়ার যে ভূ-রাজনীতি রয়েছে সেই ভূ-রাজনীতি নিয়ন্ত্রণ করার জন্য অনেকটাই ভারতকে আমেরিকার প্রয়োজন। তবে এখানে চীন বা অন্যান্য যে সকল পরাশক্তি রয়েছে তারাও কিন্তু যারা আমেরিকা বিরোধী তারাও কিন্তু কোনোভাবে থেমে নেই। কেউ ধারণা করছেন যে মিয়ানমার করিডোর এবং সেন্ট মার্টিন নেয়ার যে একটি প্রস্তাবনা রয়েছে সেই প্রস্তাবনা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বর্তমানে জাতিসংঘের মহাসচিব যিনি আসছেন উনি নিয়ে আসছেন। এবং এই প্রস্তাবনা যদি অন্তর্বর্তীকালীন সরকার দিতে প্রস্তুত হয় তাহলে হয়তোবা অন্তর্বর্তীকালীন সরকারের জন্য বা অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান উপদেষ্টা রয়েছেন উনি ভবিষ্যতে বাংলাদেশের উচ্চপদস্থ বড় কোনো ব্যক্তিবর্গ হতে চলেছেন। যদিও বর্তমানে বাংলাদেশ সরকারের সবথেকে বড় যে পজিশন রয়েছে বা বড় যে জায়গা রয়েছে সেই জায়গায় কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা রয়েছেন। অনেকে আবার ধারণা করছেন ছাত্রদের নতুন রাজনৈতিক দলের সাথে অন্তর্বর্তীকালীন সরকারের সখ্যতা রয়েছে, প্রধান উপদেষ্টার সখ্যতা রয়েছে। সেই হিসাবে অনেকেই রাষ্ট্রপতি হিসাবেও কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে দেখার আশায় রয়েছেন। সেই হিসাবে জাতিসংঘের বর্তমান এই যে বাংলাদেশ ভ্রমণ, এই ভ্রমণকে কেন্দ্র করে যেমন আওয়ামী লীগ বিভিন্নভাবে স্বপ্ন দেখছে, ঠিক একইভাবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা কেন্দ্রিক যে একটি রাজনীতি বাংলাদেশে রয়েছে, সেটির স্বপ্নও কিন্তু অনেকে দেখছেন। তবে এর বাস্তবতা প্রমাণিত তখনই হবে যখন বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে এবং বাংলাদেশের পরবর্তী যে প্রেক্ষাপট রয়েছে, সেই প্রেক্ষাপটের উপর ভিত্তি করে কিন্তু দাঁড় হবে।